শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে। বাচ্চাদের একটা নতুন একটা পার্টি বাইরে হয়েছে এনসিপি। ওই এনসিপির আহ্বায়ক হচ্ছে নাহিদ, তার সাথে ছবি আছে। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ করা উচিত। ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে। আমরা সাধারণ লোক যখন বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে, ওরা কি বোঝে না? ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। তো আওয়ামী লীগকে তো ভাই নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল। এখন গোপালগঞ্জে যেটা ঘটে গেল, আপনারা যারা আওয়ামী লীগ করেন সারা বাংলাদেশের, আপনারাই বলেন আপনাদেরকে যদি এখন পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কোনো অন্যায় হবে? বলেন আপনারা। এরা তো নির্বাচনের প্রচারণার জন্য গেছিল, ওরা তো কোনো আগাম করতে যায় নাই। কিন্তু আপনারা কেন গোপালগঞ্জে বাসী আগামটা করলেন, ধরা খাইলেন? আপনাদেরকে ফাঁদে ফেলা হয়েছে আমি বলবো। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। নিঃসন্দেহে আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। 16 জুলাই গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী তা নিয়ে বুধবার 16 জুলাই দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত, বিশ্লেষণ, সমালোচনা, আলোচনা, অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। গোপালগঞ্জে আগুন রাজনীতিতে দাও দাও করে জ্বলে উঠেছে। গোপালগঞ্জে বিশেষ করে শেষ মুহূর্তে এনসিপিকে প্রতিরোধের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল বা এটা করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অথবা গোপালগঞ্জে যারা আছেন মানুষ, তারা পুলিশের গাড়িতে, ইউনোর গাড়িতে হামলার যেসব ঘটনা ঘটিয়েছে, তারপরে যখন এনসিপি আক্রান্ত হলো, এইটা ঘটনার মোড় একদম অন্যদিকে টার্ন করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াত ফারুকি জানবো বিস্তারিত। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ করব, ভিডিওটা একটু লম্বা হবে, তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত না টেনে আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি কথা বলেছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়ে আসি। সবাই একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে। সত্যি ওরা গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে। এবং আমি আজকে বলে দিচ্ছি, যেমন গোপালগঞ্জের 90% মানুষ স্টিল আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। একদিন আসবে যে গোপালগঞ্জের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি, লিখে রাখেন। তাই এই এনসিপি বলছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জবাসীকে আমরা আপন করে নিব, গোপালগঞ্জবাসীকে ফেসিবাদ মুক্ত করব। গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই। এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এরা বলবে না, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো দর্শক, নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব, এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা, এনসিপির যে পরিকল্পনা, আমরা অবাক শুনে। এবং এটা নিয়েও তোলপাড় সৃষ্টি হবে। আবারও যাবে, কি চায়? মুজিববাদের কবর দিবে, কিন্তু গোপালগঞ্জবাসীকে আপন করে নেবে। গোপালগঞ্জবাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে। এবং এটা অনেক উপকার হয়েছে। গোপালগঞ্জে এনসিপি গিয়েছে, তার উপকারের শেষ নাই। বিএনপি আপত্তি করে, ছাত্রদল বলেছে যে কেন গেছে, কিন্তু আসলে উপকারের শেষ নেই। গোপালগঞ্জে গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখনো আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে, বা পুলিশ যে আসলে ধৈঞ্চা, এই পুলিশ দিয়ে কিছু হবে না, এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয়, পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে, এই বিষয়টা স্পষ্ট হয়েছে। এই পুলিশ কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আসলে সেই হাসিনা পুলিশই। এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন হয়েছে। সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ আর আস্থা রাখতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। নাহিদ ইসলামের ঘোষণা, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। এর মানে গোপালগঞ্জবাসীকে নিয়েই এনসিপি লড়বে। এবং ইতিহাস সেটাই বলে, যেমন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তান বৈষম্য করেছিল, মুসলিম লীগ খবরদারি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল।
তো গোপালগঞ্জ যা করেছে আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত। এজন্য বিএনপি জামাত গোপালগঞ্জে যেটা পারবে না এনসিপি সেটা পারবে। দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে, হাসনাতদের যে হুঙ্কার, এটা দেখে এমনিতেই তো অনেকে আওয়ামী লীগের লোক অলরেডি মাপচা শুরু করেছে, আব্বা আব্বা বলা শুরু করেছে, না আর রাস্তায় নামবো না, 2-4টা এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে। তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো। হাসিনা কি, হাসিনা তো পালিয়েছে আমাদের রেখে, ওরা যে সাহস দেখিয়েছে তোমরা আমাদের পাশে থাকো, ঘটনা এটাই ঘটবে দেখবেন। গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। বেনজির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে, কেউ কোনো কথা বলেনি, কিচ্ছু করতে পারেনি। আর বেনজির কার লোক? হাসিনার খাস লোক। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি এবং তাসনিম যারা এরা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা। তো এই যে রাজনীতিটা যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই, এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না, মুজিববাদের কবর দেওয়া মানে শেখ মুজিবের কবর ভাঙা না, ঢাকায় হলে ভেঙে ফেলতো জনতা, এটা পিনাকি ভট্টাচার্যরা করতে পারে। আমাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়, এর মানে মূল লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, গোপালগঞ্জের বিরুদ্ধে নয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? সেনাপ্রধান। এর মানে সেনাপ্রধান যতই গোপালগঞ্জবাসীকে ডলা দেন, নাহিদদের যতই ট্যাঙ্কের ভিতরে করে আনেন, রিফাইন্ড আওয়ামী লীগ এগুলো এনসিপি মানবে না। আর রিফাইন্ড আওয়ামী লীগ আনলেও লাভ হবে না। সেনাবাহিনী যে ডলা দিয়েছে গোপালগঞ্জে আওয়ামী লীগকে, এই সেনাবাহিনীকে হাসিনা ক্ষমতায় আসলে আবার বিলকানার মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের। 15 বছরের 20 বছর মেয়াদে সেনাবাহিনীকে পঙ্গু করে দিবে। অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসাররাও কিছুতে আওয়ামী লীগকে আর ফিরতেই দিবে না, এটা স্পষ্ট। তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন। অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, এটা স্পষ্ট। দেখেছেন আপনার শিবির, এনসিপি, গণ অধিকার পরিষদ, মানে তারুণ্য ভিত্তিক যত দল, তারা যেভাবে গোপালগঞ্জের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে, তারুণ্য ভিত্তিক এবং ইসলামপন্থী, তারুণ্য ভিত্তিক দল এবং ইসলামপন্থীদের কারণেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে। আর একটা ভবিষ্যৎবাণী করে, আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি, এখন এনসিপিকে হত্যার টার্গেট নিয়েছে তারা। আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু। কিন্তু আপনার আগামী 10 বছর পর আমার কথা মিলিয়ে নিয়েন, এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে, এবং এনসিপির টার্গেটই এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে, অথবা এদের মধ্যে যারা অপরাধী নয়, আওয়ামী লীগের ভোটার ছিল আগে, নৌকার ভোটার ছিল, এরা এনসিপি করবে। তা নৌকার জায়গায় শাপলা রিপ্লেসড হবে, এটা ভালো। এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে, নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে। এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে, সে 10 বছর পরে এনসিপি হবে। ইটস ভেরি গুড। এবং এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে গোপালগঞ্জ কেন্দ্রিক পরিকল্পনা, এটা যে গোপালগঞ্জ হবে এনসিপির নেক্সট ঘাঁটি। 5 আগস্টের পর আমরা এই জন্য গোপালগঞ্জের কেউ যদি এনসিপির নেতৃত্ব সাহসিকতার সাথে নিতে পারে, আগামী 10 বছর পর সে বাংলাদেশের ইতিহাস অন্যতম বড় নেতা হবে। তো গোপালগঞ্জে কারা এনসিপি করো কি আমরা জানি না, তোমরা সিরিয়াসলি এটা নিতে পারো। দর্শক, প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফেসিবাদের দোসর এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিজেদের সংগঠন ছাত্রলীগ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল। গোপালগঞ্জের এই ঘটনায় আওয়ামী লীগের মনোবল আর এক ধাপ একদম নাই হয়ে গেল। একবার ধানমন্ডি 32 জয়বাংলার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে গেছে, এবার গোপালগঞ্জে ডলা খেয়ে বাকিটা ভেঙে গেছে। এজন্য আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ফিরবে না। আওয়ামী লীগের লোকজন, আমার আলোচনা অনেকেই শুনছেন, আপনাদেরকে বলবো এই আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরতে পারবে না। 15 বছর পর আওয়ামী লীগ নামের কোন দল হয়তো বা থাকবে, কিন্তু তারা হবে মুসলিম লীগের চাইতে ছোট দল। এই দল করে কোনো লাভ নাই, তার চাইতে বরং আগে ভাগে এনসিপিতে যান, জামাত ইসলামীতে যান, আপনার জায়গা আগে থেকে পাকাপোক্ত করেন, লাভ হবে। প্রশাসন নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, তার সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করিনি, পদসভা করেছি শুধু। গোপালগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজন আসতে দেওয়া হয় নাই, বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। এরপর আমরা শান্তিপূর্ণভাবে পদসভা শেষ করেছি। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি। আমরা 4 জন মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়া, এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মৃত্যুর খবর, এর বিরুদ্ধেও এনসিপি দাঁড়িয়ে গেছে। চমৎকার, এটা হচ্ছে ওদের আরেকটা স্মার্ট রাজনীতি।
তো দর্শক, আবারও আমরা গোপালগঞ্জ যাবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানে পতাকা হবে। গোপালগঞ্জে মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীদের হবে। বুঝতে পারছেন কি হবে আগামী রাজনীতিতে? গোপালগঞ্জ হবে এনসিপির ঘাঁটি। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি সেই মুহূর্ত পর্যন্ত গোপালগঞ্জের অবস্থা যথেষ্ট থমথমে। প্রশাসনও নিশ্চিত করে বলতে পারছে না কখন কি হয়। 16 জুলাই গোপালগঞ্জের বুকে যেই রণক্ষেত্র সৃষ্টি হলো, যে ভয়ঙ্কর দৃশ্য আমাদের সামনে উপস্থিত হলো, তার জন্য কে দায়ী তা নিয়ে বুধবার 16 জুলাই দুপুর বা সন্ধ্যার পর থেকেই নানান ধরনের মতামত, বিশ্লেষণ, সমালোচনা, আলোচনা, অনেক বক্তব্য আমাদের সামনে আসছে। ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ মানুষ এই ঘটনার জন্য সরাসরি এনসিপি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা সরকারকে দোষারোপ করছে, ট্র্যাডিশনাল মিডিয়াতে যারা কথা বলছেন তাদের মধ্যে হাতে গোনা 2-4 জন ছাড়া, এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রায় সবাই এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা দায়ী করছেন। কিন্তু আসলে কেন, সেই বিষয়টি একটু আলোচনা আনবো। এবং এটিও বলে রাখি যে তারা যে কথাগুলো, যে প্রশ্নগুলো উত্থাপন করছেন একেবারে যে অযৌক্তিক নিশ্চয়ই তা নয়। 5 আগস্টের আগে অভ্যুত্থানকে কেন্দ্র করে বা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের পিছনে কারা দায়ী, পশ্চিমাদের কতটা প্লট নির্মাণ করা ছিল এই আন্দোলনে, এবং আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারদের বাইরে কারা আসলে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই প্রশ্ন বা প্রসঙ্গটা যদি আমি একেবারে বাদও দিই, আপাতত বাদ দিতে চাই। কিন্তু এ কথা তো সত্য, আওয়ামী লীগের 15.5 বছরের যে দুঃশাসন, যে সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদের সামনে দিনের পর দিন উপস্থাপন করেছে, তার জন্য তো প্রকাশ্যে তাদের কোনো ধরনের অনুশোচনা নেই। সত্য কথা তো, কোনো ধরনের উপলব্ধি তারা প্রকাশ করছে না। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা যে যখন ব্যক্তিগত পর্যায়ে কথা হয় তখন অনেকেই বলেন তাদের অনুভূতির কথা, তারা নিজেরা কতটা আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ সে কথাও তারা প্রকাশ করেন, কিন্তু প্রকাশ্যে সেই প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করতে আমরা এখনো পর্যন্ত দেখিনি। অতএব বলার কোনো সুযোগ নেই যে তাদের মধ্যে অনুশোচনাটি আসেনি। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন, সেই জায়গা থেকে কি আমরা ধরে নেব যে শুধুমাত্র আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী চরিত্র, অন্তত 15.5 বছর তাদের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে, 16 জুলাইয়ের যেই রণক্ষেত্র তার পিছনে সেগুলোই দায়ী, সেগুলোই কাজ করেছে? অন্তত অধিকাংশ রাজনৈতিক দল সেই মন্তব্যই করছে। তারা কি বলছে যে এই সহিংসতা দেশের গণতান্ত্রিক রূপান্তর ব্যাহত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। খেয়াল করুন, সরকার যে এমনিতেই দুর্বল, সরকারের যে আসলে কোনো কিছু করার থাকলেও করছে না, বোবা কানা কালা হয়ে আছে, সেই কথাগুলো আর এখানে উল্লেখ করা হচ্ছে না। বলা হচ্ছে যে দুর্বল করা হচ্ছে সরকারকে। এই সরকার যে নির্বাচন দেবে না, নির্বাচনের নামে নানান ধরনের টালবাহানা করছে, নাটক করছে, তারা অন্য জায়গায় এই কথাগুলো বললেও এক্ষেত্রে আবার সবকিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, এবং তারা আশঙ্কা করছে যে এগুলোর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে এবং জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার হুমকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগের এই প্রসঙ্গটির বাইরে অন্য জায়গায় কিন্তু আবার এই সব কিছুর কারণে সরকারকে দায়ী করছে, কিন্তু এই জায়গায় এসে আবার সব কিছু আবার আওয়ামী লীগকে কেন্দ্রীভূত করা হচ্ছে। বড় অদ্ভুত না? আসলেই অদ্ভুত। এখন প্রশ্ন হচ্ছে কেন রাজনৈতিক দলগুলো এবং কোনো ব্যক্তি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিলেও তারা এর প্রকৃত কারণগুলো উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না বা করছেন না। এই কারণে 1 নম্বর কারণ, আওয়ামী লীগের পক্ষে কথা বললেই এই মুহূর্তে তাদেরকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করা হতে পারে, তার একটি ভয় আছে। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই বা এনসিপি সরকারের বিরুদ্ধে কথা বললেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে 16 তারিখে যৌক্তিক আলোচনাটি করলে সেগুলো প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষে ফিরে যেতে পারে, আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। এই ভয় থেকেই প্রকৃত কারণগুলো কেউ প্রকাশ্যে উচ্চারণ করছে না। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে যারা কথা বলছেন তাদের একটি প্রচণ্ড ভয় আছে এই মুহূর্তে মব ভায়োলেন্সের শিকার হওয়া। 4 নম্বর কারণটি হচ্ছে যারা প্রায় বলে থাকেন যে বাংলাদেশে দল আসলে 2টি, একটি আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। অতএব সেই এন্টি আওয়ামী লীগ অবস্থান থেকে সবাই তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেই, খুবই স্বাভাবিক। এখন কথা হচ্ছে যেই কথাগুলো এর আগে আমি নিজেও বলেছি, 16 তারিখ কয়েক দফায় আমার বিভিন্ন কন্টেন্টে আমি বলেছি যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সংগঠিত হয়ে মাঠে নামলো। সত্য কথা, তাদের উপরে কেউ হামলা করেন, তারা নামলো কেন? নামলো এ কারণে
তাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ড্রোন দিয়ে হামলা চালানো, এগুলো তো কয়েক মাস ধরে বলা হচ্ছে। এই জায়গা থেকে তারা আগে থেকেই প্রতিরোধ করে তুলতে চেয়েছে। 2 নম্বর হচ্ছে, আবারও সে পুরনো কথা বলি, সব জায়গায় বলা হলো জুলাই পদযাত্রা, এখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এক ধরনের উত্তেজনা সৃষ্টি করা। এবং যেহেতু 32 নম্বর রক্ষা করা সম্ভব হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখেছে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি গুড়িয়ে দেওয়ার সময় তাদের যে ভূমিকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই জায়গা থেকে তারা আর কারো উপরে আস্থা রাখতে পারেনি। এবং আগে থেকেই তারা বলেছিল যে এনসিপির নেতাকর্মীরা এখানে এসে যদি সভা সমাবেশ করে যায় শান্তিপূর্ণভাবে, তাদের কোনো আপত্তি নেই, তবে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। যদিও তারা আগে থেকেই একটা উত্তেজনা তৈরি করেছে, আমি তো বললাম যে কেন আগে থেকে উত্তেজনা তৈরি করা আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সংগঠিত হওয়া। কিন্তু এনসিপির নেতাকর্মীরা যখন গোপালগঞ্জ পৌঁছে সভা মঞ্চে উপস্থিত হলেন, বক্তব্য দেন, তাদের বক্তব্যের কী ছিল ভাষাগুলো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বক্তব্য, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। নাহিদ ইসলাম বলছিলেন যে আমরা এবার মুজিববাদে অবসান লিখব, 1972 সালের সংবিধানকে কবর দিব। এবং 24-এর চেতনায় গোপালীদের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান ওঠে। তখন এই যে আওয়ামী লীগের মানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কি করার ছিল? মানে এইগুলো কি যুক্তি নয় তাদের পাল্টা হামলা, মানে দ্বিতীয় দফায় হামলা বা দফায় দফায় হামলা করার পিছনে? এই সাইকোলজির বিষয়গুলো আমরা কেউ সামনে আনছি না। আমি আবারও বলি, এর আগেও বলেছি, একাধিক কন্টেন্টে বলেছি, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বা তারা যে হামলা করলো বা সংগঠিত হয়ে একটা উত্তেজনা সৃষ্টি করলো, নিশ্চয়ই এগুলোকে আমরা সমর্থন করি না, কোনো অবস্থায় সমর্থন করি না। কিন্তু কারণগুলো কি, সেগুলো তো আমাদের নির্ধারণ করতে হবে। এই কারণগুলো আমরা বের না করে আমরা একচেটিয়াভাবে বিশেষ কারোর পক্ষে কথা বলে যাব, বিশেষ কারোর বিপক্ষে কথা বলে যাব, সমাধান কখনোই আসবে না। এবং এর মধ্যে দিয়ে বিশেষ একটি পক্ষকে মানে তাদেরকেও রাজনৈতিক ভুল পথে পরিচালনা করার একটা অপচেষ্টা, আরেকদিকে আরেকটি পক্ষকে উত্তেজিত করার অন্য ধরনের একটি চেষ্টা। এবং এই যে হত্যাকাণ্ডটি ঘটলো, এই যে কারফিউ জারি করা হলো গোপালগঞ্জে, আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হলো একের পর এক, এর মধ্য দিয়ে কি আওয়ামী লীগ শেষ হয়ে গেল? আওয়ামী লীগকে দুর্বল করা হলো? আওয়ামী লীগকে ভয় দেখানোতে আওয়ামী লীগ ভীত হয়ে গেল? আমি মনে করি বরং এতে করে আওয়ামী লীগ তার ট্রায়ালটি দেওয়ার সুযোগ পেয়েছে। তারা নিজেরাই নিজেদের শক্তিমত্তার পরীক্ষা করেছে এবং তাদেরকে সারা দেশে সংগঠিত হওয়ার জন্য এক ধরনের উস্কানি তৈরি করা হলো। আমরা সাধারণ লোক যখন বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে, ওরা কি বোঝে না? ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। তো আজকে দেখেন না, পুলিশ, মিলিটারি সবাই তো ওদেরকে সহযোগিতা করছে। তার মানে কি ওরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক। ওই যে দেখেন, এক সোলজার আরেক সোলজারকে রক্ষা করতেছে। ইউনুস স্যার বলছিল না দেশে যুদ্ধময় পরিস্থিতি চলতেছে, সেটা লক্ষণ বুঝতে পারছেন? জুলাই সোলজারদেরকে বাংলাদেশ সেনাবাহিনী রক্ষা করতেছে। এটাই হলো জুলাই গণ অভ্যুত্থানের বিজয়। আসসালামু আলাইকুম। আমার একটা ছবি ছিল, আপনারা দেখছেন অনেকে, এই ঘর এই সংসার, সালমান শাহ। এই ঘর এই সংসারে একটা ডায়লগ ছিল, ওই যে ভিলেন নাসির খান, উনি বলতেন, তীর আমি যেখানে মারতে চাই ঠিক সেখানেই লাগে। আরেকটা কথা বলতো, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই দুইটা ডায়লগ খুব হিট হয়েছিল তখন। কথাটা এই জন্য বললাম, তীর যেখানে মারতে চাইছে এনসিপি ঠিক সেই জায়গায় তো লাগছে, একদম সেই জায়গায় লাগছে। অপারেশন হাসিনার ঘাঁটি, আপার ঘাঁটিতে হানা দিতে চাইছে, দিয়ে দিছে। দেখেন, অনেকে আমরা বলি, হ্যাঁ অনেকে দেখছি মন্তব্য করে, ওখানে যাওয়ার কি দরকার ছিল, ওখানে না গেলে কি হইতো। কেন ভাই, ওইটা কি বাংলাদেশের বাইরে? ওইখানে যাবে না কেন? ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, দেখেন না, এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে। যত খবর শুনবেন, খবরের মধ্যে দেখবেন নিষিদ্ধ সংগঠন, এই শব্দটা চলে আসছে সামনে। তার মানে তীর যেখানে মারতে চাইছে সেখানেই লাগছে। গোপালগঞ্জে গেলে যে একটা ভেজাল হবে এটা তো আমরা সবাই বুঝতেছিলাম। যখন সার্জিস বইলা ভালাইলো মার্চ গোপালগঞ্জে মার্চ কইরা তারা আসতেছে, এটা জানান দিয়া দিল। যখনই পদযাত্রা লং মার্চের রূপ নিল, তখনই একটা দল কিন্তু দেখছেন এই মিডিয়াতে আইসা বলা শুরু করলো, এরা বুদ্ধিজীবী, এরা বলা শুরু করলো এদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর মাজার ভাঙার, এরকম একটা বাণী কিন্তু সবাই দিয়ে দিল। মানে ওইটাই সন্দেহ করলো যে ওরা ওইখানে যায়া
বঙ্গবন্ধুর মাজার ভাঙবে। দেখছেন কিভাবে গুজবটা ছড়াইয়া দিল। কিন্তু এনসিপি কি বলছে? এনসিপি তো বলছে নির্বাচনের প্রচারের জন্য আমরা যাব। হ্যাঁ, ওরা তো পুরো বাংলাদেশই ঘুরতেছে। গোপালগঞ্জ তো আর বাংলাদেশের বাইরে না, ওইখানে তো যাইতেই হবে। হ্যাঁ, কোন তারিখে গেছে খেয়াল করে দেখেন। হ্যাঁ, 16 তারিখ কোন টাইমে গেছে খেয়াল করে দেখেন। যে টাইমে নির্বাচন কমিশনার ওই যে প্রতীক আছে না, ওই প্রতীক থেকে নৌকা সরাই দিছে। অর্থাৎ নির্বাচনে যারা আসবে তাদের প্রতীক ছিল ওই কাগজে, ওইখান থেকে নৌকাটাকে সরাই দিছে। এর মধ্যে দেখেন লং মার্চ হয়ে গেল। হ্যাঁ, ওইখানে তো পৌঁছাইলো। দেখেন ওরা ওইখানে যাওয়ার আগেই কিন্তু শুনছে ওদের মঞ্চ ভাঙাই দিছে। ওইখানে যাওয়ার আগেই কিন্তু ওরা শুনছে পুলিশের উপরে আক্রমণ হয়েছে, 3 জন পুলিশ আহত হয়েছে, পুলিশের গাড়ি পোড়ায় দিছে। ওইখানে যাওয়ার আগেই ওরা শুনছে এখানে জেলখানাতে আক্রমণ হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জের জেলখানাতে আক্রমণ হয়েছে, টিওনের গাড়ির উপরে আক্রমণ হয়েছে। ওরা যাওয়ার আগেই কিন্তু শুনছে, এবং রাস্তায় রাস্তায় গাছ কাইটা ব্যারিকেড দিয়ে দিছে। তখন তো ইচ্ছা করলেই পারতো যে না ঠিক আছে যাবো না, কিন্তু তা কি হয়? ওরা তো বাঘের বাচ্চা, ওরা তো যাবেই। এবং ঠিকই যায় ওইখানে পৌঁছায় গেল। হ্যাঁ, যাবার সময় আক্রমণ হয়েছে, থামে নাই। ওইখানে কিন্তু তারা তাদের মঞ্চে উঠছে। আরে দেখেন ওই যে সাথে ছিল যারা, হ্যাঁ তাসনিম যারা, ওর নিয়ে আমার চিন্তা হইতাছিল, কিন্তু ওর চেহারাটার দিকে তাকায় দেখলাম না, কোনো টেনশন নাই। আর হাসনাত আব্দুল্লাহ তো বাঘের মতো গর্জন করতেছিল। ওইখানেই বলে আসছে ওই গোপালগঞ্জে দাঁড়ায়া, শেখ হাসিনার ঘাটিতে দাঁড়ায়া ওইখানে ডিক্লার দিয়ে আইছে মুজিববাদের কবর দিতে আসছি আমরা এই গোপালগঞ্জে। এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়াই স্লোগান দিছে ভাই, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে। তারপরে আবার চারিদিক থেকে হামলা হয়েছে। ওই হামলার পর আবার তারা আশ্রয় নিছে যায় এক পুলিশ অফিসারের কার্যালয়ে। ওইখান থেকে মিলিটারি আসা তাদের গাড়িতে কইরা আবার ঢাকার পথে নিয়ে আসছে। অনেক বড় যুদ্ধ হয়ে গেছে ভাই, বাইচা গেছে। অনেক বড় যুদ্ধ হয়েছে ভাই। এই যুদ্ধের প্রথম সারিতে ছিল পুলিশ, পুলিশ কুলায় উঠতে পারতেছিল না। তারপরে আর্মিও বুঝছেন কুলায় উঠতে পারতেছিল না। কারণ কি জানেন? ওই যে লং মার্চের ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশের যে যেখানে ছিল সবাই গোপালগঞ্জে চলে গেছে। কারণ আবার গোপালগঞ্জ তো রক্ষা করতে হবে। হ্যাঁ, আবার কিন্তু আজকে ঘুমাবে। হ্যাঁ, খুব শান্তিতে ঘুমাবে। আজকে যা দেখছে, হায় হায় হায়, ওনার মনের মধ্যে তো একটা শান্তি চলে আসছে। হায় হায়, আমার জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে। অলরেডি পৃথিবী থেকে 3 থেকে 4 জন বিদায় নিছে, নিউজে দেখলাম। দেখেন কত দুঃখজনক। ওই বাড়িতে তো ওই মা গুলো এখন বুক থাপড়াইতেছে, যার সন্তান গেছে বুক থাপড়াইতেছে। ভাই আপনারা একবার চিন্তা করেন যে এনসিপি যাবে, তোরা এনসিপির উপরে হামলা করবি, ওকে নো প্রবলেম। তোরা এনসিপি ওইখানে পৌঁছাইবার আগেই কেন পুলিশের গাড়িতে হামলা, জেলখানার ভিতরে কেন হামলা, ওইখান থেকে অস্ত্র লুট করার চেষ্টা করছিল, কিওনের গাড়িতে হামলা, পুলিশের গাড়ি পোড়াইছে। একজন পুলিশকে দেখলাম ভাই মাথায় বাড়ি খেয়ে দৌড়াইতেছে ভাই বাঁচার জন্য। চিন্তা করছেন কোন পর্যায়ে নিয়ে গেছে? আজকে কিন্তু আবার খুব ঘুম হবে, কিন্তু ঘুম হারাম হয়ে যাবে কাদের জানেন? এই যে 22 ঘন্টা কারফিউ দিয়ে দিছে। 144 ধারা তো জারি ছিল, ওইটা ভঙ্গ করছে এই নিষিদ্ধ দলের পার্টিরা। এখন কারফিউ দিছে। কারফিউ দেওয়া মানে তো বুঝেন, কেউ ঘর থেকে বাইরে হতে পারবে না, কেউ কোথাও যাইতে পারবে না। তার মানে ওই যে চিরুনি অভিযান চলবে। হ্যাঁ হ্যাঁ, এদের ঘুম হারাম হয়ে যাবে আজকের রাতে, কিন্তু উনি তো ভালোভাবে ঘুমাবে। অনেকেই ধরা পড়বে ভাই। কারণ কি জানেন? অনেক ভিডিও ফুটেজ আছে, সরাসরি পুলিশের উপরে, আর্মির উপরে বোমা নিক্ষেপ করছে, হাত বোমা, ওই যে ককটেল না কি বলে, ওইগুলা নিক্ষেপ করছে সরাসরি। ভাই এদেরকে ধরতে হবে না? সরকার এখন কি জবাব দিবে বলেন? সরকার কি বলবে জানেন? যে আমি কিভাবে নির্বাচন দিব। এই যে গোপালগঞ্জে নির্বাচন দিলে নির্বাচন হবে, আগে তো গোপালগঞ্জের সাইজ করতে হবে, তাই না? এই ক্রিমিনাল গুলারে তো ধরতে হবে, এটার জন্য তো সময় লাগবে। এখন যদি সরকার বলে যে আমি নির্বাচন কিভাবে দিব, নির্বাচনের পরিবেশ কই? পরিবেশ তো নাই। এরা তো ভাই আক্রমণ করতে যায় নাই গোপালগঞ্জে, বা ওই যে বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করতে যায় নাই। ওরা তো গেছে নির্বাচনের জন্য, নির্বাচনের প্রচারের জন্য। তো নির্বাচনের প্রচারের জন্য যেই যাবে ওকে এইভাবে যদি আক্রমণ করে, তাহলে কি নির্বাচনের কোনো পরিবেশ হইলো? পরিবেশ হইলো না। সরকার দেখেন এটা বলার সুযোগ পাওয়া গেল। আর ওই যে আমি বলছি, তীর যেখানে মারতে চায় সেখানেই লাগে। এই টাইমই তো দরকার। এটা তো জুলাই মাস ভাই। এই জুলাই মাসে দেখেন আসল চেহারাটা বাইরে চলে আসলো। আওয়ামী লীগকে তো ভাই নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল। এখন গোপালগঞ্জে যেটা ঘটে গেল, আপনারা যারা আওয়ামী লীগ করেন সারা বাংলাদেশের, আপনারাই বলেন, আপনাদেরকে যদি এখন পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কোনো অন্যায় হবে বলেন আপনারা? এরা তো নির্বাচনের প্রচারণার জন্য গেছিল, ওরা তো কোনো আকাম করতে যায় নাই। কিন্তু আপনারা কেন গোপালগঞ্জের বাসী আকামটা করলেন, ধরা খাইলেন? আপনাদেরকে ফাঁদে ফেলা হয়েছে আমি বলবো। হ্যাঁ, যাই না শুনেই তো গেছে, সবাই তো জানে গোপালগঞ্জে গেলে এরকম একটা ঘটনা ঘটবে, তারপরেও কেন গেল? তার মানে
তার মানে কি গত 9-10 মাস 11 মাসে ওরা বুঝে নিছে যে সারা বাংলাদেশের থেকে তোর আলাদা না গোপালগঞ্জ, আমাদেরকে এখন গোপালগঞ্জ জয় করতে হবে, শেখ হাসিনার ঘাঁটি জয় করতে হবে, এই জুলাই মাসই সেটা করতে হবে। এবং সেটা কিন্তু কইরা ফেলাইছে। আপনারা অনেকে মজা নিতেছেন, বলতেছেন আয় হায় ওদেরকে আর্মির গাড়িতে কইরা পরে বাইর করতে হয়েছে। ভাই যেভাবেই বাইর হোক না, উপরওয়ালা যদি রাখে কে মারবে বলেন? রাখে আল্লাহ, মারে কে? গোপালগঞ্জে আগুন রাজনীতিতে দাও দাও করে জ্বলে উঠেছে। গোপালগঞ্জে বিশেষ করে শেষ মুহূর্তে এনসিপিকে প্রতিরোধের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছিল বা এটা করতে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা অথবা গোপালগঞ্জে যারা আছেন মানুষ, তারা পুলিশের গাড়িতে, ইউনোর গাড়িতে হামলার যেসব ঘটনা ঘটিয়েছে, তারপরে যখন এনসিপি আক্রান্ত হলো, এইটা ঘটনার মোড় একদম অন্যদিকে টার্ন করে দিয়েছে। এবং জাতীয় রাজনীতিতে এটা তাৎক্ষণিক এত প্রতিক্রিয়া, আপনাদেরকে একটু সুরমি নজর দিতে বলি। বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে, বিএনপি ধানাদান বলছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বলেছেন, গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাই তিনি। আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন। জামাতে ইসলামী পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ, সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এখানেই শেষ না, জানিয়েছি সাংবাদিক জুলকারনান সাহেব তিনি প্রশ্ন তুলেছেন যে এনসিপি কে কি, এই ছেলেগুলাকে কি ওখানে ঠেলে দেওয়া হয়েছে কিনা। এরপরে আরো বেশ কিছু রিয়েকশন আমাদের সামনে আছে, সেই রিয়েকশন গুলোতে নজর দিতে চাই। এনসিপি স্বাভাবিকভাবেই তারা প্রচন্ড রকম জ্বলছে, তারা তাদের মধ্যে তাদের অপমান বলি, আক্রান্ত হওয়া বলি, সবকিছু মিলিয়ে। সাজিস আলম বলছে সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুক, দালালদের কবর রচনা আজকেই হবে। আমি অন্য একটা পোস্টে দেখছি সাজিস আলম বলছেন যে আপনার গোপালগঞ্জের যে পরিস্থিতি, সেখান থেকে যদি জানে বেঁচে আসতে পারি তাহলে মুজিববাদের চূড়ান্ত কবর দেওয়া হবে। আমি অনলাইন অ্যাক্টিভিস্ট ব্লগার পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট দেখেছি, এইটা আমার কাছে মনে হয়েছে, কারণ পিনাকি ভট্টাচার্য তার তখনকার মুভমেন্টের কারণেই 32 নম্বরের ঘটনা ঘটেছিল। পিনাকি ভট্টাচার্য বলছে আজকে গোপালগঞ্জে বাকশালীদের দফায় দফায় হামলার জবাব হবে। হাসান মাহমুদ, মির্জা আজম, নানক, নওফেল, আসাদুজ্জামান খান কামাল, লোটাস কামাল, আইভি তাপস সহ যেসব লিগারদের বাড়ি অক্ষত ছিল সেগুলো জয় বাংলা করে দেওয়া, বাকি যেসব লীগের পান্ডার ঠিকানা অক্ষত ছিল সেগুলো কমেন্টে জানান দেন। বুঝতে পারছেন তো ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। পিনাকি ভট্টাচার্যের এই জায়গার পর আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন, গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চ ভাঙচুরের পর সংক্ষিপ্ত সমাবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে হামলার দ্বিগুণ জবাব দেওয়া হবে। আপনারা বুঝতে পারছেন তো কোন দিক থেকে কোথাকার জল কোথায় গড়াচ্ছে। গণ অধিকার পরিষদ নুরুল হক নূর তিনি ঘোষণা দিয়েছেন তারা ঢাকা থেকে গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জ প্রোগ্রাম করবেন এবং এই গোপালগঞ্জকে এখন রাজনীতিতে টোটালি হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। বিবিসি নিউজ করেছে গোপালগঞ্জে সংঘর্ষের পর যে এই যে সেনা পাহারায় এনসিপি নেতাদের চলে আসতে হলো। বিবিসি খবরে বলছে গোপালগঞ্জের সংঘর্ষে অন্তত 4 জন নিহত। গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোপালগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা 6:45 দিকে জানান, এখন পর্যন্ত 4 জনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই সংঘর্ষে আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে, যেটাকে কিংস পার্টি বলা হয় এনসিপি, সেই এনসিপির পক্ষে অন্তর্বর্তী সরকার বলছে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে। গোপালগঞ্জ সহিংসতার প্রেক্ষাপটে বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষ্ঠুর আক্রমণের মাধ্যমে ন্যাশনাল সিটিজেন পার্টি, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। নাহিদ ইসলামের পরে আবারও বলছেন হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তারপর যুগান্তরের একটি খবরে বলা হচ্ছে, গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, সার্জিস। তারপর একে একে বিভিন্ন সংগঠন হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। নাহিদ ইসলাম, এরপরে আরো নানান সংগঠন, তারা গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, বাংলা ব্লকেডের ঘোষণা যুব শক্তির। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় যুব শক্তি। জাতীয় যুব শক্তির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত এই দলের মদতপুষ্ট সন্ত্রাসীরা দিনের আলোয় প্রকাশ্যে আক্রমণ চালিয়ে দেশের রাজনৈতিক পরিবেশকে আতঙ্কিত করে তুলেছে। এই সবগুলো নিউজ যদি আপনি কম্পাইল করেন তাহলে কি দাঁড়ায়? একটা জিনিসে দাঁড়ায় যে আমরা এর আগে, এই আজ যখন আমি কথা বলছি 16 জুলাই 2025, তার একদিন আগে আমরা নাজমুল হাসান কলিমুল্লাহ একটা ইন্টারভিউ করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই ইন্টারভিউতে নাজমুল হাসান কলিমুল্লাহ কি বলেছিলেন যে এই 16 তারিখ থেকেই একটা কিছু ঘটবে এবং সেটার টার্গেট হবে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, এবং এরপরে এটা টার্ন করবে বিএনপির দিকে। ইভেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, এগুলো সহ অনেক ঘটনা ঘটতে পারে।
বলেছিলেন না? এই যে আপনি দেখলেন গোপালগঞ্জে যা যা ঘটেছে, ঘটার পরে যে অন্য প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিরা তারা যে এই ধরনের প্রোগ্রাম দিচ্ছে, এই প্রোগ্রামের মধ্যে দিয়ে কি খুব আশার আলো কিছু আছে? হয়তো এর মধ্যে দিয়ে বিএনপি এবং সরকার বলি, এনসিপি বলি, জামাত বলি, যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটা হয়তো মিটে যাবে। কিন্তু মিটে গেলে পরে কি হবে? হোয়াটস নেক্সট? এরপরে কি হবে? এরপরে কি আসলে স্থিতিশীলতার কোনো লক্ষণ আমাদের মধ্যে আছে যে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে? হয়তো আওয়ামী লীগকে আবারও ধরা হবে, আওয়ামী লীগকে যা এখন যতটুকু আছে ওইটুকু ধরা হবে, তারপর কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে এখন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।